হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার লাল গৌড়ার শরীরটা গোবর দিয়ে মেঘে গেছে। আসলে এর পেট খারাপ হয়েছে। তো ভিউয়ার্স, এটা বড় বিষয় না, চিকিৎসা করলে অবশ্যই সুস্থ হবে। তো আমি চিকিৎসা করা শুরু করে দিয়েছি অলরেডি। কালকে যে আমি ওষুধ নিয়ে আসছিলাম। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন এবং ভিডিওটাতে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এতে করে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতেও পারবেন। তো ভিউয়ার্স, আশেপাশে মুরগি কুক শব্দ পাওয়া যাচ্ছে। আসল কথা, বর্তমান সমাজের অবস্থা ভালো না, দেশের অবস্থাও ভালো না, মানুষেরাও সবাই ভালো। যাই হোক, সবাই কেমন আছেন এই কথার উত্তরটা কমেন্টে জানাবেন এবং যারা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করেননি তারা খাওয়া দাওয়া করে নেবেন এবং পর্যাপ্ত পরিমাণের ধৈর্য ধরতে হবে এই গরু সেক্টরে। আমি যেরকম, আমার ধৈর্য একটু কম হলেও সমস্যা নেই। আমি কিন্তু অলরেডি গরু সেক্টরের মধ্যে ঢুকে গেছি। এখন দেখা যাক আমি কতদূর পর্যন্ত এগোতে পারি। আমার ইচ্ছা আছে আমার এই খামারটাকে আমি এক সময় বড় আকারে একটা বড় খামার তৈরি করব। এখন আল্লাহ আমাকে যদি তৌফিক দান করে তাহলে হয়তো বা আমি সেটা সম্পূর্ণ সম্ভব করতে পারবো। এখন বর্তমানে আমার খামারে 2টো গরু আছে, তো সমস্যা নাই। এই 2টো গরুকে আমি পালন করব ঠিক আরও 6 মাস। তো এই 6 মাসে আমি কী করি না করি সম্পূর্ণ ভিডিও সব কিছু আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন এবং দেখবেন আমি আসলে কি করে থাকি, এদের পিছনে কীভাবে সময়টা দেই। তো সময় তো দিতেই হবে, সময় না দিলে কিন্তু ফলন পাওয়া যাবে না। তো যেহেতু গরুর গাটা নোংরা হয়ে আছে, অবশ্যই গরুকে গোসল করাতে হবে। তো গরুকে গোসল না করালে কিন্তু গরুর দেখতেও খারাপ লাগতেছে এবং পরিবেশটা অসুন্দর লাগতেছে। তো বিশ্বাস করবেন এত পরিমাণের পাতলা পায়খানা করতেছে যেটা বলার বাইরে। এর পায়খানা দেওয়ার গাটা ভিতরে যাচ্ছে, মানে মেখে যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমি গোসল করাবো। পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে তো হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু ইমানেরই একটা অঙ্গ। তো গরুর কাজ করতে যে মনে করেন আমি আমার শরীরে ভিজে ফেলে দিছি, স্বাভাবিক একটা বিষয়। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় ভাই এই সেক্টরে। পরিশ্রম ছাড়া কিন্তু ভাই আপনি জীবনেও কোনো কিছু করতে পারবেন না। আর একটা কথা মাথায় রাখবেন, সরকারি চাকরির একটা মজা আছে, সেটা হচ্ছে কি সরকারি হোক আর বেসরকারি হোক, মাস শেষে নির্দিষ্ট একটা ডেট থাকে, সেই ডেটে কিন্তু আপনাদেরকে কিন্তু বেতন দেওয়া হয়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার কাছে কখন টাকা আসবে বা কখন চলে যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে টাকা আসতে পারে, যে কোনো মুহূর্তে টাকা চলে যেতে পারে। তো ভিউয়ার্স, আমাদের দেশের যে বর্তমান একটা অবস্থা, যে মনে করেন যে একটা অবস্থা মানে বন্যা, এই বন্যার কারণে কিন্তু এখন আমাদের দেশের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। তার মধ্যে মূল সমস্যা হচ্ছে খাদ্যদ্রব্যের একটা চাহিদা, মানে খাদ্যদ্রব্যের দামটা খুব বেশি বেড়ে গেছে, যার কারণে বর্তমানে হলো আমাদের দেশের মনে করেন যে জনসংখ্যার মনে করেন একটু সমস্যা হয়ে গেছে, গরিবদের সমস্যা হয়ে গেছে। মনে করেন যে খাবারের দাম ছিল 20 টাকা, সে খাবারের দাম হয়ে গেছে 40 টাকা। যে নৌকার দাম ছিল 5,000 টাকা, সেই নৌকার দাম এখন হয়ে গেছে 10,000 টাকা। তো দুর্নীতি বিভিন্ন জায়গাতেই হচ্ছে, হোক, কিছু করার নেই, প্রতিবাদ করার প্রয়োজন নেই, প্রতিবাদ করার অনেক লোক আছে। তো এখন ভিউয়ার্স, আমাদের দেশের মূল যে বিষয়টা হচ্ছে আমাদের দেশের সকলকে জেগে উঠতে হবে, সবাইকে ঐক্য হয়ে মনে করেন যে এইসবের প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদের মাধ্যম দিয়ে মনে করেন যে সব কিছুর দাম নিয়ন্ত্রণে আনতে হবে। এই যেমন গরু ছাগলের খাবারের একটা দাম, এই দামটা কিন্তু এখনও কমেনি। এই দামটা কিন্তু কমানো উচিত, কমানো দরকার। এই জন্য বড় বড় খামারি থেকে শুরু করে ছোট ছোট খামারি সকল ভাই বোনদের উচিত সকলে ঐক্য হয়ে একটা সংগঠন তৈরি করা এই খাদ্যদ্রব্যের দাম কমানোর। যখন গরু ছাগলের খাদ্যদ্রব্যের দামটা কমে যাবে তখন কিন্তু অটোমেটিকলি মনে করেন যে এদের মাংসের দাম কমে যাবে, এদের দামও কমে যাবে। তখন বড় লোক থেকে শুরু করে গরিব পর্যন্ত সকলেই কিন্তু এটা খাইতে পারবে। তো এখন কথা হচ্ছে, আমাদের আশেপাশে একটা ছোটো সলবল আছে যারা খালি চেল্লি করে, দাদি দিদি করে ডাকিচ্ছে। তা আসলে হলো একটা সাইকো চ্যাংড়ার মাথার সমস্যা আছে। তো এটা বড় বিষয় না, তাকে আপনারা দেখতে চাইলে আমি দেখাবো, কোনো সমস্যা নাই। তো আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট এসে গেছে, সেই প্রেক্ষাপটে ব্যবসা করে খাওয়া অনেক কঠিন। তো এই কঠিন কাজকে সহজ করার জন্যই কিন্তু আমি একটা কথাই বলবো যে সকলে ঐক্য হয়ে মাঠে নামতে হবে এবং জিনিসপত্রের দাম কমানোর দাবি করতে হবে। এটা কোনো খারাপ কিছু না, এটা সম্পূর্ণ ভালো একটা বিষয়। এই ভালো কাজে আমাদের সকলের দায়িত্ব
গ্রহণ করাটা উচিত। আমি যে দুটো গরু পালন করতেছি, আমার দুটো গরুর পিছনে বেশ ভালোই খরচ হচ্ছে বর্তমানে। তো এই খরচটা যেন আরও কমে আসে, এটাই আমার চাওয়া, আমার দাবি। সেটা আমি ইউটিউবে পোস্ট করে দেবো আমার দাবিটা। আরও অন্যান্য যারা ইউটিউবার ভাই বাজার আছেন তারা অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন। এতে করে হ্যাঁ আপনাদেরও সুবিধা আমাদেরও সুবিধা। হয়তো আমার দুটো গরু খরচ একটু কমই হয়, তারপরেও আমারও তো মোটামুটি ভালোই সময় ব্যয় হয়, ভালোই টাকা খরচ হয়। আমার মনে করেন যে এত টাকা খরচ করার ইচ্ছা হয় না, কিন্তু উপায় নাই, তখন খাবার তো কিনতে হবে। খাবার না কিনলে তো সম্ভব না। খাবার কেনার জন্য টাকা দরকার, টাকার জন্য পরিশ্রম দরকার, পরিশ্রমের জন্য কর্মস্থান দরকার। কর্মস্থানে যখন আপনি ঢুকে যাবেন তখন একটা বউ দরকার। তো আমার এখন একটাই দাবি, সেটা হচ্ছে আশেপাশের শব্দগুলো আমার ভালো লাগছে না। কাউয়া কমা কাঁ কাঁ করেছে, বকরি কমা ভ্যাঁ ভ্যাঁ করেছে, মুরগি কমা কুকুর কুক করেছে, বিভিন্ন জিনিসের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তারই মধ্যে আমি আবার গরুর ঠ্যাং ঘুষিচ্ছি। তো গরুর ঠ্যাংয়ের মধ্যে প্রচুর পরিমাণে পাতলা পায়খানা ঢুকে আছে গরুর, যেটা দুর্গন্ধে মনে করেন যে থাকা যাচ্ছে না, এই জন্য পরিষ্কার করিচ্ছি। গরুটা আমার হাঁকতে হাঁকতে কাহিল হয়ে গেল, এমন কাহিল অবস্থা হয়ে গেছে যে গরুর চিকিৎসা শুরু করে দেওয়া হচ্ছে। গরু যদি সুস্থ হয়, আমার বিশ্বাস গরুর গায়ের থেকে না হলেও 10 কেজি গোস্ত নেমে যাবে, এটা কোনো মার্সই নেই। তো এখন কি আর কম করার তো কোনো ভাষা নাই। গরুর চিকিৎসা তো করাই লাগবে, চিকিৎসা ছাড়া তো উপায় নেই। গরুর পিছনে যত বেশি ব্যয় হবে তত বেশি আয়ও হবে। আপনি যদি 50,000 টাকা একটা গরুর পিছনে ব্যয় করেন খাওয়ার খরচ হিসেবে, দেখতে পারবেন যে আপনার আয়ও হবে উনকে 50,000 টাকার দ্বিগুণ লাভ। এটা কিন্তু বাস্তব সত্যি কথা, আর কিন্তু কোনো মার্সি নেই, কোনো ভুল বিভ্রান্তি নেই। এটা আপনার বুঝাই লাগবে, না বুঝলে কিন্তু হবি না ভাই। আমাদের এই সমাজে যে বর্তমান একটা অবস্থা, এই অবস্থা অনুযায়ী বেকারত্ব দূর করার জন্যে গরু ছাগলের কোনো ভূমিকাই নাই, মানে গরু ছাগলের ভূমিকা অপরিসীম। আপনি যদি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল বকরি কিনে যদি সেটা পালন করেন, দেখতে পারবেন যে ওই গরুর সমস্ত ওই বকরির কোনো খরচই নেই। ওই বকরিকে আপনি মাঠে লিয়ে যাবেন, যেহেতু আপনি বেকার, অর্থাৎ আপনি কোনো কাজ কাম নাই, আপনি কী করে খাবেন? ঘোরাঘুরি করার থেকে তো আপনি মনে করেন যে কোনো এক জায়গা ভালো কাজের সময় দেওয়াটা বুদ্ধিমানের কাম। তা আপনি বকরি করে খিলাবেন, চরণ ভূমিতে নিয়ে যায় মনে করেন ঘাস ঘুষ খিলাবেন, তাহলে কী হবে? দেখবেন যে বকরিরও গায়ে গোস্ত লাগবে, বকরির খাবারও টাকা পয়সা দিয়ে কেনা লাগবে না। এতে করে আপনার মনে করেন যে লস নেই, অবশ্যই লাভই হবে, এটা একবার 100% শিওর। তো বর্তমান যে অবস্থা, একটা বকরি পাললে 2টা করে বাচ্চা হবে বছরে, না বছরে 4টা করে বাচ্চা হবে। 2টা বকরি পাললে 8টা করে বাচ্চা হবে, 3টা করে পাললে 12টা করে বাচ্চা হবে। তো আসল কথা, যত বেশি পালবেন তত বেশি লাভ হবে। তো এই লাভের জন্য মনে করেন যে আপনারা কিন্তু চাইলে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ছাগল পাওয়া যায়, সেগুলো পালন করলেন। তা আমি কিন্তু গরুর পাশে ছাগলও পালন করেছি। আমার ছাগল পালনের অভিজ্ঞতা আগে থেকে ছিল, কিন্তু আমার রাখার পরিবেশটা খারাপ। তো এবার আমি 6টা ছাগল কিনছি। আমার ভিডিও ছাড়া আছে, একটা ওল্ড ভিডিও দেখে আসেন পারলে, যদি মন চায়। আমার কোনো জোর জুলুম নাই ভাই, দেখলে খুশি হলাম নি, এই আর কি। তো পালিচ্ছি, রোগ বালাই শেষ হচ্ছে না, মনে করেন নিয়ে আসলাম সুস্থ ছাগল, কিন্তু সেল্লার মনে করেন যে অসুখ বিসুখ দেখে আমারই ভয় লাগিচ্ছে। তো কিছু করার নাই ভাই, এখন যেহেতু কিনে সারছি, এখন তো বেচলে হবে না, বেচলে তো মনে করেন যে লস খাওয়া যাবো। এজন্য এদের পিছনে সময় দিচ্ছি। এখন যদি সুস্থ সবল হয়ে যায়, যদি সুস্থ হয়ে যদি ভরে মানে গাভিন হয়, আল্লাহর রহমতে বাচ্চা কাচ্চা দেওয়া যদি শুরু করে, শীতের মাস বরাবরের দিকে আমার বাচ্চাগুলো হবে, আমার মানে কি আমার বকরিগারা বাচ্চাগুলো হবে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো যদি বাঁচছে, তাহলে তো মনে করেন যে আমার ঘরটা ভরে দেবে। এটাই এখন চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা, যেটাই মনে করেন সেটাই। এখন আল্লাহ ভরসা, আল্লাহ যে কী ভাগ্যে রাখছে সেটাই হবে। এমন কিছু না যে আমি চালাম আর পেলাম, আমি চেষ্টা করলাম, আল্লাহ যদি আমার উপরে খুশি হলো তাহলে আমি পেলাম। আমি চেষ্টা করলাম, কিন্তু আল্লাহ যদি আমার উপরে নারাজ হলো তাহলে কিন্তু আমি সেই দিনের জীবনও পাবো না। এটা কিন্তু হাসা সত্যি কথা। এতে আমার যে 2টা গরু আছে, বিশ্বাস করবেন ভাই, আমি কিন্তু লাল ডাক কিন্তু বেচে দিছি। এই লাল ডাক বেচছি, তো বেচার পরে যার কাছে বেচছি তাই আমার কাছে পালবে দিছে, তা আমি কিন্তু সেটা পালিচ্ছি। হ্যাঁ, আমাকে মাস গেলে গরুর খাবার খরচের টাকাটা দেয়, তো খাবার খরচের টাকাটা তো দিচ্ছে, ঠিক আছে। এখন গরুটা যে কয় মাস পালমু, পালার পরে এটি থেকে গরু বিক্রি করার পরে কিন্তু আমি কিন্তু টাকা চামু না, আমার হাতে যেটা দিবি তারই মানে যেটা বেচবি সেটাই আমাকে দিবি, কারণ তাই টাকা ইনভেস্ট করছে, কিন্তু আমি কিন্তু পালিচ্ছি।
তো যার যেটা মন চায় সেটা আমাকে দিয়ে খুশি করবি, কোনো সমস্যা নেই। তারপরে হয়তো বা আমার ইচ্ছা আছে আমি ততদিন পর একটা গরু কিনবো, ততদিন পরে আমি গরু না কিনলেও আমার যে কালো গরুটা আছে সে কালো গরুটাকে বেচে দিয়ে সাথে কিছু টাকা দিয়ে আমি 2টা গরু কিনবো, এটা আমার ইচ্ছা আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই ভালো কিছু সামনে আছে, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই ভালো কিছু সামনে আছে। আমার যে চিন্তা ভাবনা, আমার বকরিগুলো যদি সত্যি সত্যি যদি একবার বাচ্চা দেওয়া শুরু করে, 6 মাস পর পর যদি 2টো করে বাচ্চা দেয়, আমার তো টেনশনই নাই। 6 মাস পরে বাচ্চা দিবি, তার 3 মাস পরে বাচ্চার মধ্যে খাসি বাচ্চাগুলো বেছে দিলাম, তাহলে কিন্তু আমার মোটামুটি কিন্তু ওর থেকে কিন্তু একটা ভালো প্রফিট চলে আসবে, এটা কিন্তু বুঝতে হবে। আর এটা বোঝার জন্যই কিন্তু পালতে হবে, এবং পালতে গেলে কিন্তু ঝুঁকি আছে। এই ঝুঁকিটা কীরকম আমি আপনাকে এক বুঝা কই। তাহলে ধরে নেন আপনি 2টা বকরি কিনে নিয়ে এলেন কিংবা 2টা গরুই কিনে নিয়ে এলেন, যেহেতু আপনি গরুর ভিডিও দেখিচ্ছেন অবশ্যই আপনার হয়তো গরু বেশি ভালো লাগে বকরির তুলনায়। তো আসল কথা আমি এজন্য গরু দিয়েই বোঝাই। 2টা গরু কিনে নিয়ে এলেন, এখন 2টা গরু কিনে নিয়ে আসে, আপনি যেহেতু নতুন একজন উদ্যোক্তা, আপনি হয়তো আমার ভিডিও দেখছেন, অন্যান্য আরও মেলা মানুষের ভিডিও দেখছেন, দেখে অনেক কিছু শিখলেন বুঝলেন, কিন্তু চোখ দিয়ে দেখে শেখা এক জিনিস আর নিজে হাতে কলমে নিজে 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 করে শেখা আরেক জিনিস। তা আপনি যখন নিজে জিনিসটা করবার যাবেন তখন দেখবেন যে অবশ্যই অনেক কিছু শিখবেন। গরুর প্রথম ধাপে আপনি কি শিখবেন জানেন? গরুর রোগ বালা বিষয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ধরেন আপনার গরুর একটা অসুখ হলো, আপনি চিকিৎসা করে দিলেন ডাক্তারে, আপনি কিন্তু দেখলেন এই অসুখ হলে গরুর ইনকা অবস্থা হয়, ওই অসুখ হলে গরুর উনকা অবস্থা হয়, এইরকম অবস্থা হয়, ওই রকম একটা অবস্থা হয়, এটা বোঝালাম। তাহলে এখন শিখলেন, কিন্তু তারপরে কিন্তু আপনি যখন বিক্রি করবেন কয়েক মাস পরে, তখন আপনি দেখবেন যে আমার লাভ কয় টাকা হলো, লস কয় টাকা হলো, আমি কি এই খাবার খেলে পোষাতে পারলাম নাকি আমার এই খাবার খেলে ভালোই লাভ হলো। আপনি এটা বোঝাতে পরে মনে করেন যে খাদ্য খাবারের যে হিসাবটা সেটা আপনি মনে করেন যে একটা সমাধান নিয়ে আসবেন। আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনি নিয়ন্ত্রণে চলে আসবে। আসল কথা ভাই, আর ছাগলের মধ্যেও একটা মজা আছে। যেহেতু প্রথমে গরুটা করলাম, এখন ছাগলেরটা শোনেন। ছাগলের মধ্যে মজা কি, ছাগলটা যদি একবার বাড়িতে সেট হয়ে যায়, ছাগলটা যদি বাসায় একবারে সেট আপ হয়ে যায় একবার, তাহলে দেখবেন ওই ছাগল, একটা ছাগল দিয়েই আপনার বাসা ভরে যাবে, এটা একদম সত্য কথা। তো আমি যে 6টা ছাগল কিনছি, আমার কিন্তু ছাগল কিনে নিয়ে আসার পরে ছাগলগুলোর প্রথমে আমি কৃমি ইঞ্জেকশন করে নিলাম, ঠিক আছে, কিন্তু আমার ছাগলগুলোর একটা অসুখ আমি লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে সর্দি আর কাশ। মানে সর্দি আর কাশ ভালোই হচ্ছে, তো হোক সেটা বুঝলাম। তার সাথে আরেকটা ছাগলের দিকে লক্ষ্য করলাম, সেটার মনে করেন যে চোখ উঠছে। আচ্ছা, সেই দিকে আমি লক্ষ্য করলাম, আজকে আমি একটু ডাক্তারের কাছে যাব, মানে ওষুধ দেখায় যাবো, যে একটা চোখ যত ঠিক হয় সেটার ঔষধ নিয়ে আসবো, কারণ দরকার আছে। চিকিৎসা বাদি না করলে মনে করেন যে জিনিসগুলো মারা যাবে। আর ছাগলরা মনে করেন অনেকটাই মানে দুর্বল টাইপের প্রাণী, এদের একবার অসুখ হলে মনে করেন যে সমস্যা। এই জন্য সময় থাকতে বুদ্ধি থাকতে মনে করেন এদেরকে ঠিকঠাক করতে হবে, এটা হলো আমার টার্গেট। আর বর্তমানে কিছু আর্থিক ক্রাইসিসের কারণে আমি ছাগলের ঘরের কাজটা সম্পন্ন করতে পারতেছি না, ছাগলদেরকে সুন্দর একটা পরিবেশ দিতে পারছি না, এবং ছাগলদের পিছনে সময় দিতে পারছি না। আমার যেরকমটা শখ আছে, আমি যদি মনে করেন ধরেন নেন আমার 1 বিঘা যদি জমি থাকতো, 1 বিঘা জমির মধ্যে আমি 3-3.5 শতকের উপরে আমি আমার থাকার ঘর বানাতাম। তার পাশে মনে করেন যে আমি অবশ্যই একটা ছাগলের শেড বানাতাম, তারপরে একটা গরুর শেড বানাতাম, একটা মুরগির ঘর বানাতাম মোটামুটি বড় সাইজের, 100 মুরগি পালার মতন, দেশি মুরগির জন্য। তারপরে এক পাশে মনে করেন যে ওই পাতিহাঁস, রাজহাঁস, এগুলো শেড করতাম ছোটোখাটোভাবে, ধরেন 50টা 60টা করে থাকতো, 50টা হাঁস বা 100 পিস হাঁসের একটা শেড বানালাম। এরকম বেশ কিছু আমি শেড তৈরি করতাম, করে একটা পুকুর খুলতাম, ধরে নেন 5 শতক 6 শতকের উপরে একটা ছোটোখাটো পুকুর খুললাম। সেখানেও মনে করেন যে মাছ চাষ করব, এবং মাছ চাষ করব কি মাছ, অবশ্যই মনে করেন যে কই মাছ, কই, মাগুর বা অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো চাষ করতাম, এবং তার উপরে দিতাম একটা মনে করেন যে ওই হাঁসের ঘরটা সেখানেই করতাম আর কি। মনে করেন যে 1 ঢেলে 2 পাখি,
এবং বাদ বাকি যে ফাঁকা স্থান থাকতো সম্পূর্ণ মনে করেন আমি অরিজিনাল যে দুবলা ঘাসগুলো পাওয়া যায়, অরিজিনাল যে দুবলা ঘাস, এই ঘাসের বীজটা আমি ফেলে দিতাম, তাহলে পুরোটা ঘাসতে চলমিল হতো। আর সেখানে আমার ছাগল এবং গরুদেরকে আমি বেঁধে রাখতাম, ওরা সারাদিন ওখানে ঘাস খাবে, খাইয়ে দেয় ঘরের মধ্যে ঢুকে যাবে। এটা আমার পার্সোনাল ড্রিম। আমি কিন্তু বলতে পারতাম আমার যদি টাকা থাকতো আমি একটা দামি বাইক কিনলাম, 4-5 তলা একটা বিল্ডিং বানালাম, তারপরে সুন্দর সুন্দর মেয়েদের সাথে ঘুরলাম ফিরলাম, চিল করে বেড়ালাম, নেশা করলাম। আমি কিন্তু এটা বলিনি, কারণ ওই সবের ভিতরে কোনো কিছু নাই, ক্ষতি ছাড়া লাভ নাই। হ্যাঁ, লাভ আছে এক জায়গাতে, 4 তলা যদি বাড়ি বানায়, যদি 3 তলা ভাড়া দেওয়া হয়, ওইখান থেকে যা একটু লাভ আসবে। ওই হুন্ডা খালি খাবেই। তবে এগুলোর ভিতরেও পজিটিভ আর নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটা হলো কি, ধরে নেন আপনার 4 তলা একটা বাড়ি আছে, আপনি 1 তলায় থাকলেন এবং বাদ বাকি তালা যতগুলো ইউনিট সবগুলো ভাড়া দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ সেখান থেকে টাকা আসছে প্রত্যেক মাসে। আবার আপনার একটা গোপ্রো ক্যামেরা আছে, আপনার একটা পিসি আছে, আপনি ভালো এডিট জানেন, আপনি মনে করেন যে গোপ্রো ক্যামেরা নিয়ে হেলমেটের সাথে লাগায় মনে করেন তো ওইটা নিয়ে আপনি বাইরে ঘুরতে গেলেন, ট্যুর দিলেন, এখানে সেখানে গেলেন, সামাজিক চিত্রগুলো তুলে ধরলেন, সমাজে কী হচ্ছে না হচ্ছে সেই সকল জিনিসকে তুলে ধরলেন, বা আরও অন্যান্য অনেক কিছু যেটা ভাল লাগে। এরকম যদি কিছু একটা করেন তাহলে মনে করেন যে সেখান থেকে আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলো, একটা ফেসবুক পেজ থাকলো, ওগুলা থেকেও মনে করেন যে টুকটাক একটা ইনকাম হবে। কারণ পেজ থেকে ডলার পড়ে, ডলারের অনেক দাম, ইউটিউব থেকেও ডলার আসে, সে ডলারের অনেক দাম। তো এই সব কিছু মনে করেন যে করলেন, এখান থেকেও একটা সময় আপনি মনে করেন যে টাকা আর্ন করতে পারবেন, বা বুস্ট করে নিলে মনে করেন যে রানিং টাকা পাবেন। তো যেটা ভালো মনে হয় সেটাই করবেন, কোনো আপত্তি নাই। আর যদি পাশাপাশি একটা যদি জব থাকে, যদি মনে করেন যে হয় ব্লগ করলেন, না হলে ব্লগ দরকার নয়, আপনি একটা সরকারি বা বেসরকারি একটা ভালো চাকরিতে ঢুকলেন, চাকরিও করতেছেন, বাসা ভাড়াও দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তখন আপনার ওই বাইকের তেল খরচও কিছু মনে হবে না, বাইকের কোনো কাজ করাতেও কোনো পেইন হবে না। তো এটা যদি করেন তাহলে লস নাই। আর যদি আমার মতন যদি আপনাদের মাইন্ড যদি গ্রাম্য টাইপের হয়ে থাকে, আমার বাসা কিন্তু শহরে, বগুড়াতে আমার বাসা, তারপরেও আমি মনে করেন যে এই সকল মনে করেন যে গরু ছাগলের প্রতি, হাঁস মুরগির প্রতি আমার একটা ব্যবসায়িক ইচ্ছা আছে। এদেরকে আমি বেশি আকারে পালন করে একটা বিজনেসে চলে যাব। ধরে নেন এখন 2টা পালতেছি, আল্লাহ রহম করলে 5টা পালবো, নিজের 5টা গরু পাললাম। তার পাশাপাশি এখন 6টা ছাগল পালতেছি, হ্যাঁ তখন হয়তো বা 10টা ছাগল পালবো, 10টাই বাচ্চা দেয়, অল্প করেই পারলাম, 10টা করেই পারলাম। একটু পরিশ্রম হোক কিন্তু সফলতা আসুক। মনে করেন যে নিজস্ব বাড়ির ছাগলের বাচ্চা আমি তৈরি করে যদি কুরবানি ঈদেও সেল করি, কিংবা কষায়ের কাছেও সেল করি, আমার জানা মতে ওখান থেকে অবশ্যই ভালো প্রফিট আসতে পারে, এটা কোনো মাপ নেই, যে 100% শিওর। তো মনে করেন যে এই ভালো প্রফিটের জন্য পরিশ্রম তো করতে হবে, পরিশ্রম না করলে কিন্তু হবে না। এবং পাশাপাশি নামাজ পড়তে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এই সকল কাজের পাশাপাশি, তাহলে দেখবেন আপনার কাজে বরকত আরও বেশি চলে আসবে। এটা কোনো মাপ নাই, শিওর, 100% শিওর, এখান থেকে আপনার অবশ্যই বরকত চলে আসবে। এর মনে করেন যে কোনো মার্সি নেই। তো মূলত যে বিষয়গুলো আলোচনা করলাম ভাই, হয়তো প্রথম থেকে আমার কথাগুলোকে আপনার কাছে ফানি মনে হয়েছে, বা এখন যেগুলো বলতেছি এগুলো ফানি হতেও পারে ফানি ভাই। আমি যে এরকম আমার সারাদিনের অর্ধেক সময়, অর্থাৎ 6 ঘন্টা টাইম আমি আমার এই গরু ছাগলের পিছনেই দিয়ে থাকি, অহেতুক একটা সময়, ভিত্তিহীন একটা সময়, এবং আর বাদ বাকি 6 ঘন্টা আমি মুদির একটা দোকান আছে সেখানে আমি বসি, সেখান থেকে আমি একটু টুকটাক টাকা কামাই করার চিন্তা ভাবনা করি বা চেষ্টা করি। তো এভাবে মনে করেন যে আমার জীবন চলছে। হ্যাঁ, পাশাপাশি পড়ালেখাও করি, পড়ালেখা করার জন্য করতেছি না, এটা হয় এমনি করতেছি, যা আছে কপালে।
আমি মোটেও মেধাবী ছাত্র না, আমার দ্বারা চাকরি বাকরি হবে না, কারণ আমি ওখানে চাকরি পাওয়ার যোগ্যতাই আমি লাভ করিনি। তো ভিউয়ার্স, আমার শখ একটা বড় খামারি হওয়া, এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখে, তাহলে আমি এখান থেকে হয়তো একটা সময় ইনকাম করতে পারবো, এবং সেই ইনকামের অর্থ দিয়ে আমি একটা ভালো খামার তৈরি করতে পারবো।